হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে নতুন একটি সাবজেক্ট নিয়ে হাজির হলাম, সেটির নাম হচ্ছে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। তো মূলত এই সাবজেক্টটা মূলত হচ্ছে পরিমাপের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার জব প্রিপারেশনের জন্য প্লাস হচ্ছে ডুয়েট মিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো শুরু করি। প্রথমে আসি যে মেজারিং টুলস এবং ইনস্ট্রুমেন্ট বলতে আসলে কি বোঝো। যেসব ডিভাইস কোনো বস্তুর মাপ গ্রহণে ব্যবহৃত হয় তাদেরকেই সাধারণত মেজারিং টুলস বা ইনস্ট্রুমেন্ট বলে। ঠিক আছে, আমরা যে সাধারণত যেসব বস্তুর মাপ করতে যেসব ডিভাইস ব্যবহার করি, যেমন হচ্ছে কি কি ব্যবহার করি, যেমন স্টিল রুল, কম্বিনেশন সেট, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসি যে ডাইরেক্ট মেজারিং টুলস বা ইনস্ট্রুমেন্ট আসলে বলতে কি বুঝো। যেসব পরিমাপক যন্ত্রের সাহায্যে কোনো দ্রব্য বা যন্ত্রাংশের পরিমাপ সরাসরি গ্রহণ করা যায়। মনে রাখবেন, ডাইরেক্ট মানে কি, আমরা জানি যে ডাইরেক্ট মানে সরাসরি। তো যেসব মাপ সরাসরি গ্রহণ করা যায় তাদেরকে সাধারণত ডাইরেক্ট মেজারিং টুলস বলা হয়। যেমন কি কি রয়েছে, স্টিল রুল, যেমন স্টিল রুল সরাসরি আমরা ব্যবহার করতে পারি, মাইক্রোমিটার, পিভিএল প্রজেক্টর ইত্যাদি। ইনডিরেক্ট কি, ইনডিরেক্ট বুঝতে পারতেছেন যে এটা কি সরাসরি মাপ গ্রহণ করা যায় না, তাকে কি বলা হয়, ইনস্ট্রুমেন্ট, ইনডিরেক্ট ইনস্ট্রুমেন্ট মেজারিং টুলস বলা হয়। আচ্ছা, মেজারিং টুলস বা ইনস্ট্রুমেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, সাধারণত দুই ভাগে। একটা হচ্ছে নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে প্রিসিশন। ঠিক আছে, এবারে আমরা জানবো নন প্রিসিশন এবং প্রিসিশন যন্ত্র কি। মাপ গ্রহণের সূক্ষ্মতার উপর ভিত্তি করে মেজারিং টুলসকে আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে নন প্রিসিশন, ট্রাই স্কোয়ার, সেমি প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, স্টিল রুল, প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, ভার্নিয়ার ক্যালিপার্স, হাই প্রিসিশন, অপটিক্যাল, ফ্ল্যাট ইত্যাদি। আচ্ছা, এই যে পরীক্ষায় আমার আসে থাকে যে আসলে পাঁচটি প্রিসিশন এবং পাঁচটি নন প্রিসিশন যন্ত্রের নাম লেখো। ঠিক আছে, উম, পাঁচটি যেমন হচ্ছে আপনার প্রিসিশন যন্ত্র হচ্ছে যেমন মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, সাইন বার, ভার্নিয়ার বিহের প্রজেক্টর, ভার্নিয়ার হাইট গেজ। প্রিসিশন যন্ত্রের সাহায্যে খুব মানে একবারে সূক্ষ্মতা এবং হচ্ছে কি যন্ত্র পরিমাপ করা যায়। আর নন প্রিসিশন একটি কি, ধরেন যে জাস্ট শুধু কি ভুল হতে পারে, আবার নির্ভুল হতে পারে। যেমন হচ্ছে কি স্টিল রুল, সেন্টার গেজ, কম্বিনেশন সেট, ক্যালিপার, ট্রাই স্কোয়ার ইত্যাদি। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে আসি, ফ্যাক্টরিতে মাপার কাজে ব্যবহৃত হয় এমন পাঁচটি ইনস্ট্রুমেন্টের নাম লেখো। আর যে ফ্যাক্টরিতে যে বিভিন্ন মাপ পরিমাপের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার মাইক্রোমিটার ব্যবহার করা হয়, ভার্নিয়ার ক্যালিপার, স্টিল রুল, সেন্টার গেজ, সাইন বার ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লিনিয়ার মেজারমেন্টে ব্যবহৃত হয় এমন পাঁচটি ইনস্ট্রুমেন্টের নাম। যেমন আচ্ছা, লিনিয়ার বলতে সাধারণত রৈখিক। ঠিক আছে, যেমন স্টিল রুল, ডিভাইডার, ট্রাই স্কোয়ার, ভার্নিয়ার ক্যালিপার, সেন্টার গেজ ইত্যাদি। এখানে একটা প্রশ্ন রয়েছে, প্রিসিশন এবং নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের পার্থক্য। ঠিক আছে, অবশ্যই পার্থক্য আছে। যেমন রৈখিক মাপ 0.01 মিলিমিটার। ঠিক আছে, তো আর 0.001 ইঞ্চি এবং কৌণিক মাপ সাধারণত 5 মিনিট বা তার চেয়ে সূক্ষ্মতায় কম। এটা সাধারণত এমসিকিউ আসে থাকে যে প্রিসিশন ইনস্ট্রুমেন্টের কৌণিক মাপ কত, গঠন প্রণালী জটিল এবং তার মূল্য অনেক বেশি কি, যেহেতু এটা সূক্ষ্মতায় মাপা হয়, এর জন্য এর দাম অনেক বেশি, ফিনিশ দিয়ে ব্যবহার করা হয়। এরপর আসি নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, রৈখিক পরিমাপ সর্বনিম্ন 0.5 মিলিমিটার, আর কৌণিক মাপ 1 ডিগ্রি পর্যন্ত মাপা যায়। আচ্ছা, এই যেহেতু এটা নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, এটা মূল্য অনেক কম এবং এটা কি রাফ, অর্থাৎ মসৃণ কাজে ব্যবহার করা হয়। নেক্সটে চলে আসি, এরপর আসি যে উম, ভার্নিয়ার ধ্রুবক এবং লিস্ট কাউন্ট কি। ভার্নিয়ার ধ্রুবক তো আমরা অনেকেই জানি। ঠিক আছে, তাও দেখে নেই। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আচ্ছা, এরপর আসি যে ভার্নিয়ার ধ্রুবক কি। ঠিক আছে, প্রধান স্কেল ক্ষুদ্রতম 1 ভাগ, ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগের সংখ্যা। ঠিক আছে, এটা মনে রাখবেন বা এটা অন্যভাবে লেখা যায়, যেমন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু প্রধান স্কেল ক্ষুদ্রতম ভাগের 1 ভাগ। ঠিক আছে, প্রধান স্কেল ক্ষুদ্রতম যে ভাগটা আছে সেটা 1 ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম ভাগের 1 ভাগের সমান। আচ্ছা, এবার আসি লিস্ট কাউন্ট কি। যে কোনো পরিমাপক যন্ত্র দিয়ে সর্বনিম্ন কত সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায় তাকে ওই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট বা একিউরেসি বলে। ঠিক আছে, এটা মনে রাখবেন যে একিউরেসিও আসতে পারে, যে একিউরেসি আসলে কি। ঠিক আছে, তো যেমন হচ্ছে স্টিল রেল লিস্ট কাউন্ট 0.5 মিলিমিটার, অর্থাৎ সর্বনিম্ন 0.5 মিলিমিটার পর্যন্ত স্টিল রুলের কি মাপা যাবে। এরপর আসি ভার্নিয়ার ধ্রুবক এবং লিস্ট কাউন্টের মধ্যে পার্থক্য কি। লিস্ট কাউন্ট কোনো পরিমাপক যন্ত্র দ্বারা কত সর্বনিম্ন যত সূক্ষ্মতায় মাপ নেওয়া যায় তাকে ওই পরিমাপ যন্ত্রের লিস্ট কাউন্ট বলে। লিস্ট কাউন্ট সকল পরিমাপ যন্ত্রের জন্যই প্রযোজ্য। ঠিক আছে, যেমন হচ্ছে ভার্নিয়ার স্টিল দেখলাম যে 0.5 মিলিমিটার। এবার আসি
ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের যে পার্থক্যটাকে তাকে কি বলা হয়? ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। ভার্নিয়ার ধ্রুবক কেবলমাত্র ভার্নিয়ার স্কেল যুক্ত পরিমাপের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যে ভার্নিয়ার যে ধ্রুবকটা শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো স্কেলের ক্ষেত্রে সেটা কি প্রযোজ্য হবে না। আচ্ছা ওকে, এরপর আসি যে গেজ কি এবং গেজের শ্রেণীবিভাগ। দেখো এটা কিন্তু ইউনিট পরীক্ষা এসেছিল। গেজ উৎপাদিত দ্রব্য বা যন্ত্রাংশের এক বা একাধিক মাপ গ্রহণ করার যোগ্য সীমার মধ্যে বিদ্যমান কিনা তা নিরূপণের জন্য স্কেলবিহীন চেকিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি গেজ। আচ্ছা গেজ সাধারণত কত প্রকার? সাধারণত তিন প্রকার, যেমন হচ্ছে ওয়ার্কিং গেজ, তারপর হচ্ছে ইন্সপেকশন গেজ এবং মাস্টার গেজ। আচ্ছা প্রত্যেকটা গেজ কি কাজ করা হয় আমরা নিচে একটু দেখবো। গেজ ব্যবহার সুবিধা। আচ্ছা গেজ আমরা কেন ব্যবহার করবো বা ব্যবহার করলে কি সুবিধা পাবো? প্রথম যেটা আছে যে ইহা দ্বারা পরিমাপ গ্রহণ সহজ এবং সরল। দেখেন অর্থাৎ যে কেউ এটা মাপ কি গ্রহণ করতে পারবে। ইহা পরিদর্শন খরচ কম, এটা কি যেহেতু অনেক খরচ কম। দেখেন এটা অপারেট করতে দক্ষ লোকের প্রয়োজন হয় না, অর্থাৎ যে কেউ এটা কি অপারেট করতে পারবে। ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, আমরা তো ওটাই চাই যাতে মাপটা কি একবারে নির্ভুল হয়। দেখেন গেজে পার্ট জড়িত কোনো ত্রুটি নেই। ঠিক আছে। আচ্ছা এবার আসি গেজের আবার অসুবিধা রয়েছে কি নেই। গেজ দ্বারা শুধু নির্দিষ্ট পরিমাপ পরীক্ষা করা যায়। অর্থাৎ আপনি গেজ দ্বারা যে সবকিছু পরিমাপ করতে পারেন এমনটা না, শুধু নির্দিষ্ট একটা অংশ পরিমাপ করতে পারবেন। ইহা দ্বারা প্রত্যক্ষ মাপ পাওয়া যায় না, কেবলমাত্র একটি জানা যায় সাপেক্ষে বর্তমান মাপের পার্থক্য বোঝা যায়। দেখেন ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর আসি যে ওয়ার্কিং গেজ। কোনো বস্তুকে যখন পর্যায়ক্রমে একাধিক অপারেশন নিতে হয় তখন প্রতিটি অপারেশনের জন্য উহা পরীক্ষার জন্য যে গ্যাস ব্যবহার করে তাকে ওয়ার্কিং গ্যাস বলে। দেখেন অর্থাৎ কোনো একটা বস্তু উৎপাদন হলো, ওই বস্তুটাকে পরীক্ষা করার জন্য একের পর এক যে পরীক্ষা করা হয় সেটাকে কি বলে? ওয়ার্কিং গ্যাস বলা হয়, যেমন হাইট গ্যাস, ডেপথ গ্যাস ইত্যাদি। আচ্ছা নেক্সট আসি ইন্সপেকশন গ্যাস। কয়েকটি অপারেশন শেষ হওয়ার পর অথবা চূড়ান্ত অনুমোদনের উদ্দেশ্যে বিশেষ পরীক্ষক উহাকে স্টোরে প্রেরণের পূর্বে যে পরীক্ষা করেন উহাতে ব্যবহৃত গ্যাসকে ইন্সপেকশন গ্যাস বলে। যেমন হচ্ছে আপনার প্লাগ গ্যাস, এরপর হচ্ছে রিং গ্যাস। আচ্ছা এরপর আসি মাস্টার গ্যাস। মাস্টার দেখতে পাচ্ছেন যে মাস্টার গ্যাস অর্থাৎ সব গ্যাসের মাস্টার। ইহা রেফারেন্স গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ব্যবহারের পরে গ্যাসগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে ত্রুটিযুক্ত পরীক্ষা হয়। তাই মাস্টার গ্যাস দ্বারা ওই সকল গ্যাস পরীক্ষা করা হয়। অর্থাৎ যে সকল গ্যাস আমরা ব্যবহার করি সেই সকল গ্যাসকে পরীক্ষা করার জন্যই সাধারণত মাস্টার গ্যাস ব্যবহার করা হয়, যেমন হচ্ছে স্প্রিং গ্যাস এবং ডায়াল ইন্ডিকেটর গ্যাস। আচ্ছা এরপর আসি যে পরিদর্শনের জন্য কি গ্যাস ব্যবহার করা হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন সাধারণত হচ্ছে প্লাগ গ্যাস, লেন গ্যাস, প্রোকাইলোমিটার, অপটিক্যাল ফ্ল্যাট, রিং গ্যাস, অটো ক্যালিমিটার ইত্যাদি। চলে আসি আসলে যে প্লাগ গ্যাস এবং রিং গ্যাস বলতে কি বোঝায়। প্রথমে আসি প্লাগ গ্যাস। যে গ্যাসের সাহায্যে ছিদ্রযুক্ত বস্তুর ছিদ্রের ব্যাসের পরীক্ষা। অর্থাৎ কোনো একটা বস্তু যে আমি ব্যাস যদি মাপতে চাই সেটা কি সাহায্যে? প্লাগ দিয়ে সাহায্য করা হয়। কি কি বস্তু হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার গোলাকার, আয়তাকার, টেপার, চতুষ্কোণ আকৃতির হয়ে থাকে। আচ্ছা এখানে একটা দেওয়া চিত্র দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে প্লাগ গেজের। ঠিক আছে। আচ্ছা এরপর আসি নেক্সট রিং গেজ। রিং গেজটা আসলে কি? বস্তুর বাইরের বেজ, অর্থাৎ কোনো একটা বস্তুর যে বাইরের কি পরিমাণ বেজ রয়েছে তা পরীক্ষা করার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় তাকে সাধারণত রিং গেজ বলে। দেখেন এখানে একটু সিম্পল রিং গেজ চিত্র দেখানো হয়েছে। এবার আসি টেলরের গেজ নীতি। আচ্ছা লিমিট গেজের দুটি প্রান্ত থাকে, একটি হচ্ছে গোল প্রান্ত, অপরটি হচ্ছে কি নট গো প্রান্ত। অর্থাৎ লিমিট গেজের মোট টোটাল দুইটি প্রান্ত থাকে, একটি প্রান্তের নাম হচ্ছে গো প্রান্ত, একটা হচ্ছে নগর প্রান্ত। এই টেলরের গেজ নিয়ে মূলত কি এফ.ডব্লিউ. টেইলর একটি নীতিমালা নির্ধারণ করেছেন। গেজের গো অংশ এরূপে তৈরি করতে হবে যেন উহা ছিদ্রে নির্দিষ্ট মাপের নিশ্চয়তা বিধান করে এবং সাথে সাথে কি করে আকৃতির সঠিকতাও নিরীক্ষিত হয়। আচ্ছা এখানে একটি দেখেন এক চিত্রের সাহায্যে দেখা যাচ্ছে যে এই পাশে হচ্ছে গো সাইড রয়েছে নট গো সাইড। ঠিক আছে, এটা একটা কি টেইলরের গ্যাস নীতির উপর নির্ভর করে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা এবার আসি যে লিমিট। লিমিট কি? আমাদের না যেটা আপার লিমিট লোয়ার লিমিট সেরকম পরিমাপের ঊর্ধ্বসীমা যেটাকে আমরা আপার লিমিট বলতেছি এবং হচ্ছে নিম্ন সীমার মধ্যে বস্তুটি ব্যবহারযোগ্য বিবেচিত হওয়াকে কি বলে? লিমিট। এক কথায় আপার লিমিট এবং লোয়ার লিমিট যে ব্যবহারের যে সীমা সেটাকে কি বলা হয়? লিমিট। আচ্ছা ফিট। এবার আছে ফিট। অর্থাৎ দুটি বস্তু মিলনযোগ্য অর্থাৎ দুটি বস্তুর মধ্যে একই বস্তুর দুটি অংশের মিলন সম্পর্কে কি ফিট বলা হয়। আচ্ছা অর্থাৎ দুইটি বস্তু আমি যদি সাধারণত যদি সংযোজন করতে চাই তো কিভাবে সংযোজন করবো সে ধরন অনুযায়ী ফিট চার প্রকার। ড্রাইভিং ফিট, এই ফিটটা কিরকম? অর্থাৎ হাত দিয়ে পরস্পর লাগাতে হবে, অর্থাৎ আপনি যদি খুব সহজেই সেটা কি লাগিয়ে চান সেটা পারবেন না।
এবারে ফোর্স ফিট, এখানে প্রচুর বল প্রয়োগ করতে হবে। রানিং ফিট, যেমন অতি সহজে পার্শ্ব মেলানো যায়। এবার আছে পুশ ফিট, কেবলমাত্র চাপ প্রয়োগ করেই সংযোজন করা যায়। আচ্ছা, এরপর আসি টলারেন্স, মাপের ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার পার্থক্য। ঠিক আছে, এই দুই সীমার পার্থক্য কি টলারেন্স বলা হয়। যেমন একটি শ্যাফটের মাপের সীমা দেওয়া আছে কি 50 প্লাস 0.5 বাই মাইনাস 0.2, ইহা টলারেন্স হবে। দেখেন এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি টলারেন্স। এরপর আসি অ্যালাউন্স, মিলনযোগ্য দুটি পার্টসের মধ্যে যে পরিমাণ ব্যবধান রাখা হয় তাকে অ্যালাউন্স বলা হয়। দেখেন এটা হচ্ছে আপনার শ্যাফট, ঠিক আছে, এবং দেখেন এই যে একটা যে ফাঁকা জায়গা, এটাকে কি অ্যালাউন্স বলা হয়। ক্লিয়ারেন্স তার একটা বিপরীত, অর্থাৎ দেখেন একটু পার্থক্য রয়েছে, যেমন অ্যালাউন্সের শুধু এক পাশে ফাঁকা রয়েছে, কিন্তু ক্লিয়ারেন্সের চারপাশে সমান ফাঁকা রয়েছে। অর্থাৎ সিটদের মধ্যে শ্যাফট এর একই অক্ষ থাকলে চারপাশে যে পরিমাণ ফাঁকা থাকে তাকেই ক্লিয়ারেন্স বলে। এটা ক্লিয়ার অ্যালাউন্সের অর্ধেক হয়ে থাকে, অর্থাৎ অ্যালাউন্স যা হবে ক্লিয়ারেন্স তার কি অর্ধেক হবে। আচ্ছা, এবার আসি যে টলারেন্স কত প্রকার। টলারেন্স সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউনিলিটারাল টলারেন্স, একটা হচ্ছে কি বাই লেটারাল টলারেন্স। আচ্ছা, ইউনিলিটারাল কি, টলারেন্সের ব্যক্তি যদি পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো এক দিকে বিস্তৃত থাকে, সেটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। একদিকে বিস্তৃত থাকলে সেটা কি ইউনিলেটারাল টলারেন্স। আর বাইলেটারাল টলারেন্স হচ্ছে কি পজিটিভ অথবা নেগেটিভ উভয় দিকে বিস্তৃত থাকে, সেটা কি অর্থাৎ বাইলেটারাল, উভয় দিকে বিস্তৃত থাকলে সেটাকে বাইলেটারাল টলারেন্স বলা হয়। আচ্ছা, নেক্সট এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে নেগেটিভ ব্যালেন্স কি। অ্যান্সারটা দেখলাম, এখন জিজ্ঞেস নেগেটিভ ব্যালেন্স কি। যখন কোনো মিলনযোগ্য শ্যাফটের সাইজ ছিদ্র অপেক্ষা বেশি হয়, অর্থাৎ ছিদ্র ধরেন যে আপনার 3 মিলিমিটার, কিন্তু আপনার ধরেন যে তার থেকে কি বেশি হয়ে গেছে হচ্ছে আপনার শ্যাফটের সাইজ, তখন সেটাকে কি নিয়ে নেগেটিভ ব্যালেন্স বলা হয়। আচ্ছা, এই নেগেটিভ ব্যালেন্সের একটা নাম আছে, সেটা হচ্ছে কি ইন্টারফিয়ারেন্স ব্যালেন্সও বলা হয়। আচ্ছা, এখানে একটা ডুয়েট প্রতিযোগিতা প্রশ্ন হয়েছিল যে এখানে তুমি কোন ধরনের ফিট ব্যবহার করবে। আচ্ছা, বল পয়েন্টে কলমের ক্যাপ, অর্থাৎ বল পয়েন্টে যে আমরা কলমের ক্যাপ দিয়ে পড়াই, এটা কোন ধরনের। দেখেন এটা কি সাধারণত পুষ্পির সাহায্যে করা হয়। এরপর লিড যে পেন্সিলগুলো আছে না, তো লিড পেন্সিল এর লিড একবারে মাথায়, সাধারণত কি স্লাগ ফিটের মাধ্যমে করা হয়। এখানে একটা প্রশ্ন আসে থাকে, যেমন হচ্ছে একটি স্ক্রু থ্রেডের বিভিন্ন অংশ অঙ্কন করে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে, তো দেখেন যে এখানে একটা থ্রেডের বিভিন্ন অংশ, স্ক্রু থ্রেডের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। যেমন এটা হচ্ছে আপনার এখান থেকে এটা দ্রুত হচ্ছে পিচ বলা হয়, ঠিক আছে। আর এখান থেকে যেটা মেইন হচ্ছে এটাকে মেজর ডায়া বলা হয়। আর একবারে দুই প্রান্তকে এটাকে আবার মেজর ডায়া বলা হয়, এটাকে হচ্ছে আবার রুট বলা হয়। আচ্ছা, এরপর আসি যে থ্রেডের মাপনযোগ্য বিভিন্ন অংশের নাম লিখো। কি কি, পেজ, মেজর ডায়ামিটার, ক্রেস্ট, মাইনর ডায়ামিটার, পিচ ডায়ামিটার, থ্রেডের গভীরতা, রুট ইত্যাদি। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে যেমন এম 6.31 মাইনাস 6h বাই 6g বিএলএস, এটা মানে কি বোঝায়। দেখেন এম আমি চিহ্ন কালার মাধ্যমে দিয়ে দিয়েছি, যেমন এর এম তে হচ্ছে আপনার মেট্রিক থ্রেড, 6.3 কে বলা হয় নমিনাল ব্যাস, 1 হচ্ছে পিচ, 6g পার 6h পার 6g, এটাকে হচ্ছে ক্লাস অফ ফিট। বি তে হচ্ছে ইন্টারনাল, আর হচ্ছে এলএস তে হচ্ছে কি লেফট হ্যান্ড থ্রেড। মেজারমেন্টে এরর ঘটাতে পারে এরূপ 5টি সোর্সের নাম লিখো। যেমন হচ্ছে আপনার হাইড্রেসিস, ল্যাক অফ গ্যাস রেজুলেশন, ড্রিফট, ল্যাক অফ লাইনারিটি, রং সাকশন, তারপর হচ্ছে রং অবজারভেশন। পরিমাপ এর ক্যালিব্রেশন সংজ্ঞা দাও। আচ্ছা, পরিমাপের ক্যালিব্রেশন আসলে বলতে কি বোঝায়। ক্যালিব্রেশন পরিমাপ পদ্ধতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিমাপ পদ্ধতি বা পরিমাপকে যন্ত্রের আউটপুট থেকে পরিমাণ নির্ণয়ের জন্য আউটপুটকে একটি সঠিক পরিমাপের সাথে তুলনা করা হয়। অর্থাৎ আউটপুটকে আমি যার সাথে তুলনা করব এটা হচ্ছে কি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্যালিব্রেশন। লাস্ট প্রশ্নটা করে নেই, আইএসও বলতে কি বোঝায়। ঠিক আছে, তো আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন ইত্যাদি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এরকম মেকানিক্যাল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।